আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আ দেখাবো হচ্ছে আমি কিছু স্লাইড রেডি করেছি। কিছু স্লাইড আমি এনালাইসিস করে কিছু স্লাইড রেডি করেছি। এগুলো হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আসলে আপনি টাকা সঞ্চয় করবেন। অনেকেই অনেক চেষ্টা করেও সঞ্চয় করতে পারেন না যদিও আপনার ইনকামটা অনেক বেশি। সেটা মাস শেষে দেখা যায় যে আপনি সঞ্চয় করার মতো কোনো মানে মাস শেষে আপনি টাকা খুঁজে পান না। সঞ্চয় করা তো দূরের কথা। সো এটা আসলে প্ল্যানিং এর অভাবে হয়। আমি আজকে দেখাবো হচ্ছে কিভাবে আপনি সঞ্চয়টা করতে পারেন। কিভাবে হচ্ছে আপনি আপনার এই মান্থলি যে ইনকামটা আছে সেটা ইউটিলাইজ করতে পারেন। প্রপারলি ইউটিলাইজ করে আপনি আপনার সঞ্চয়টাকে কিভাবে ডে বাই ডে এনহ্যান্স করতে পারেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো যদি আমার সাথে নতুন হয়ে থাকেন অবশ্যই সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। আমরা একটু দেখি আসলে কি, কি রেখেছি আপনাদের কিছু প্ল্যানিং আমি শেয়ার করব কিভাবে আপনি এই অভ্যাসটা তৈরি করতে পারবেন। আপনার এই অভ্যাসটা তৈরি করতে আসলে কিছু টিপস আপনার দরকার আছে। এগুলোই আমি শেয়ার করব আপনাদেরকে। যদি স্কিপ করেন মিস করবেন হয়তো। একটু দেখতে পারেন কিছু জিনিস আপনার নোট নেওয়া দরকার হতে পারে, সেগুলো নোট নিতে পারেন বা মনে রাখতে পারেন। এই জিনিসগুলো যাতে আপনি স্টেপ বাই স্টেপ করতে পারেন, আমার মনে হয় আপনি খুব সুন্দরভাবে আপনার সঞ্চয়ের যে যাত্রাটা সেটা স্টার্ট করতে পারবেন এবং কন্টিনিউ করতে পারবেন। একটু দেখি আসলে কেন সঞ্চয়টা আসলেই জরুরি আমাদের জন্য, সেটা একটু আগে দেখি। আমাদের যে অপ্রত্যাশিত যে খরচগুলো আছে, যেমন হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, যে কোনো প্রকারের অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা ফ্যামিলির কেউ অসুস্থ হয়ে যাওয়া বা কোনো কারো হঠাৎ করে চাকরি কন্টিনিউ একটা ইনকাম ছিল সেটা স্টপ হয়ে যাওয়া, অনেক ধরনের আছে অপ্রত্যাশিত যে খরচটা আছে সেটা মোকাবেলা করার জন্যই আসলে আমাদের এই সঞ্চয়টা সবচেয়ে বেশি জরুরি হয়। তারপরে হচ্ছে আমার যে ফ্যামিলি আছে, বাচ্চা-কাচ্চা আছে, ওদের যে একটা ভবিষ্যৎ আছে, আমরা বা আমার নিজের একটা ভবিষ্যৎ আছে। এই নিজের ভবিষ্যৎটাকে করার জন্য কিন্তু আমাদের এই সঞ্চয়টার দরকার আছে। তারপরে সঞ্চয়টা হচ্ছে যদি আপনার অ্যাকাউন্টে বা আপনার একটা সঞ্চয় থাকে তাহলে একটা মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে আমার একটা ভরসা আছে। আমার এই জায়গাতে আমার কিছু জিনিস আছে যেগুলো আমি যেকোনো সময়ে আমার কঠিন সময়ে এই জিনিসটা আমি ইউজ করতে পারবো। সো তখন একটা মানসিক শান্তি কাজ করে। এটার জন্য কিন্তু সঞ্চয়ের দরকার আছে। তারপর হচ্ছে ঋণ বা দেনার উপর যে নির্ভরতাটা কমিয়ে দেয়। সঞ্চয় থাকলে আপনি সঞ্চয় থেকে আপনি হঠাৎ করে কোথাও বিপদে পড়ে গেলে ওই সঞ্চয় থেকেই কিন্তু আপনি ইউজ করতে পারেন। কারো কাছ থেকে ধার দেনা করার কিন্তু প্রয়োজন হয় না। সো আমরা এই প্র্যাকটিসটা কিন্তু করব। আমাদের প্রথমেই হচ্ছে করতে হবে নিজের যে একটা বাজেট আছে সেটা কিন্তু তৈরি করতে হবে। আমরা কিভাবে তৈরি করব? আমরা নিজের বাজেটটা কিভাবে তৈরি করব? আপনার একটা খাতা কলম নিবেন। ওখানে হচ্ছে আপনার মাসিক যে আয়টা আছে সেটা লিখবেন যে মাসিক আয় হচ্ছে আমার, সাপোজ ধরলাম ৳১,০০,০০০। এই মাসিক খরচ ভাগ করে ফেলবেন যে ভাড়া দিব, বাসা ভাড়া, খাবারের খাবার বাবদ, বিল বাবদ, সিনেমা দেখতে যাব, ঘুরতে যাব, এই বাবদ এই মাসিক খরচটাকে ভাগ করে ফেলবেন। তারপরে হচ্ছে একটা পোরশন রেখে দিবেন যেটা হচ্ছে আপনি সঞ্চয়ের জন্য রেখে দিবেন। স্পেসিফিক ওখানে হাত দিবেন না। এটা কিন্তু প্রথমেই আপনার খাতা কলমের মধ্যেই কিন্তু করে ফেলতে হবে। ওখানে হাত দিবেন না আপনি। এটাকে অগ্রাধিকার দিবেন। তারপর হচ্ছে এটার জন্য আপনি বিভিন্ন অনলাইন মোবাইল অ্যাপস আছে সেগুলোও কিন্তু ইউজ করতে পারেন। এই যে প্ল্যানিংগুলো করার সময় মোবাইলে অনেক ধরনের অ্যাপস এখন পাওয়া যায় বা আপনি ম্যানুয়ালিও করতে পারেন। আমরা খাতার মধ্যে করে ফেললেন। একটা মিনিমাম 20% হচ্ছে আপনি কিন্তু সঞ্চয়ের জন্য রেখে দিবেন। এটা একটা খুব এটা একটা লজিক আছে, একটা থিওরি আছে, আমি দেখাবো নেক্সটে। কত পার্সেন্ট এই যে 50-30-20 থিওরিটা একটু দেখাই আমি আপনাদেরকে। আপনি হচ্ছে 50% যে খরচটা আছে, ধরলাম আপনার স্যালারি হচ্ছে ৳১,০০,০০০, ওখান থেকে আপনি 50% হচ্ছে আপনার যে প্রয়োজনীয় খরচগুলো আছে, যেমন বাসা ভাড়া আছে, খাবার আছে, ইউটিলিটি বিল আছে, কাজের লোকের বেতন আছে, এই টাইপের যে জিনিসগুলো আছে, প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে আপনি ওখানে রেখে দিবেন। বাচ্চা-কাচ্চার স্কুলের ফি, ওইদিকে মানে অনেক ধরনের যে প্রয়োজনীয় খুব যেগুলো হচ্ছে এড়িয়ে চলা যায় না আরকি, এই ধরনের ফিগুলা, এই ধরনের খরচগুলাকে আপনি 50% এর মধ্যে নিয়ে আসবেন। আপনার স্যালারির বা আপনার ইনকামের 50%। তারপর হচ্ছে 30% হচ্ছে আপনার যে এক্সট্রা যে যেমন ফ্যামিলির শপিং আছে, বিনোদন আছে, ঘুরতে যাওয়া, এই অমুক-সমুক এই জিনিসগুলাতে আপনি 30% এড করলেন আরো। এখন কিন্তু আপনার 80% শেষ। তারপর আপনি 20% হচ্ছে আপনি সঞ্চয় বা বিনিয়োগে করলেন যে বাকি যে টাকাটা আছে 20% টাকাটা সেটা কিন্তু আপনি বিনিয়োগ করলেন বা কোথাও সঞ্চয় করলেন। এটা এই সঞ্চয়টাতে কিন্তু আপনি হাত দিতে পারবেন না। তারপর হচ্ছে এটা যদি আপনি নিয়মিত অনুসরণ করতে পারেন, এই যে এই 3টা
50-30-20 থিওরি যেটা আছে সেটা যদি আপনি নিয়মিত অনুসরণ করতে পারেন, আপনার কিন্তু মানে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু দেখতে পাবেন আপনার একটা ব্যালেন্স দাঁড়িয়ে গেছে কিন্তু। মানে এটা আপনি জাস্ট বছরখানেক ট্রাই করে দেখেন, আপনার কিন্তু একটা পজিটিভ একটা জিনিস আপনি ফিল করবেন যে আমি একটা জিনিস করছি। তারপর হচ্ছে কিছু কৌশল আছে এখানে আসলে। যেহেতু অনেক দিন ধরে সঞ্চয় করেন না বা আমাদের অভ্যাসটা নাই, আমরা যদি নতুন করে সঞ্চয় করার একটা প্রবণতা তৈরি করতে চাই তাহলে হচ্ছে কিন্তু কিছু টিপস আপনাকে ফলো করতে হবে। অটোমেটিক সেভিংসে চলে যাবেন। এখন অনেক ধরনের আপনি আছে যে মোবাইল অ্যাপস আছে, ব্যাংকের অ্যাপস আছে, ওখানে হচ্ছে কিন্তু অটোমেটিক রিঅ্যাক্ট করে ফেলে আপনার স্যালারি ঢোকার সাথে সাথে একটা অংশ হচ্ছে ওখানে ডিপিএস বলেন, একটা নির্দিষ্ট একটা পোর্শন যে সেভিংসে চলে যাবে, এটা আপনি চাইলেও তুলতে পারবেন না, এরকম করে ফেলবেন যে অটোমেটিক যে সেভিংসটা আছে। কারণ হচ্ছে আপনার হাতে যখন টাকা আসবে আপনি কিন্তু এই টাকাটা নিয়ে ব্যাংকে জমা দেওয়া আবার এটা কিন্তু খুব টাফ, যে হাতে টাকা আসলে সেটা খরচ না করতে যে আবার সেভিংসের জন্য জমা দেওয়া খুবই টাফ একটা কাজ। সো আপনি এটা অটোমেটিক করে ফেলবেন, এটা একটা করতে পারেন। তারপরে হচ্ছে যে খরচগুলো আপনি করবেন, প্রত্যেকটা খরচে যে বড় বড় পোর্শনগুলো আছে, যে ফুল মাসের জন্য চাল কিনলাম 3000 টাকা, মাছ কিনলাম 5000 টাকা, এরকম করে করে আপনি যে রসিদগুলো আছে সেগুলো কিন্তু রেখে দিবেন। মাস শেষে যখন রিভিউ করবেন তখন কিন্তু একটা জিনিস আপনি উপলব্ধি করতে পারবেন আপনার কোন কোন খাতে কি টাকা খরচ হয়েছে, আপনি নিজে অনুধাবন করতে পারবেন। অপ্রয়োজনীয় যে খরচগুলো আছে সেটা আপনি বের করে ফেলতে পারবেন। ওই মাসে বা এই মাসের এই পোর্শনটা আমি না করলেও পারতাম, তখন আপনি অনুধাবন করবেন। নেক্সট মান্থে গিয়ে সেটা কিন্তু আপনি শুধরানোর একটা সুযোগ পাবেন। আর তারপরে হচ্ছে ডিপিএস বা এফডিআর এর জন্য যে টাকাটা রাখবেন, ওটা তো আগেই বলেছি যে অটোমেটিক যেটা কাটে সেটা কিন্তু ওখান থেকেই আপনি করে ফেলতে পারবেন। তারপরে আপনারা হচ্ছে ডিসকাউন্ট বিভিন্ন আপনারা দেখবেন যে আপনারা বাজার করবেন কোথায়, আপনারা হচ্ছে বিভিন্ন ডিসকাউন্ট দেয় বিভিন্ন কার্ডে, বিভিন্ন শপিং মলে বা বিভিন্ন সুপার শপে দেখবেন আপনারা ভালো ভালো ডিসকাউন্ট দেয়। ওখান থেকে আপনি এক মাসের বাজার একবারে করে ফেলবেন। আর একসাথে অনেকগুলো বাজার করে ফেললে কি হয়, যেমন শুকনা বাজার যেগুলো আছে, আপনার একটা জাস্ট উদাহরণ দিই, আপনার বাসায় কাপড় কাচার জন্য আপনার পাউডার লাগে। সো আপনি আপনার 3 কেজি পাউডারে হয়ে যায়। সো আপনি আলাদা আলাদা 1 কেজি না কিনে এক মাসে 3 কেজি পাউডার কিনে ফেলেন আপনার কাপড় কাচার জন্য। সো কিছু ডিসকাউন্ট পাওয়া যায়। এইগুলা কিন্তু মানে আপনি যদি যোগ করে থাকেন ডিসকাউন্টগুলো, আমি জাস্ট একটা উদাহরণ দিয়েছি। ফুল মাসের অনেকগুলো কিন্তু ইকুইপমেন্ট আপনার দরকার হয়। প্রত্যেকটা জিনিস যদি এভাবে করতে পারেন তাহলে কিন্তু একটা অ্যামাউন্ট দাঁড়ায় যায়, যেটা হচ্ছে আপনার বেঁচে যাওয়া টাকা। এটাও কিন্তু একটা সঞ্চয়ে আপনি অ্যাড করতে পারেন। তারপরে কি যে একটা জিনিস দেখাই হচ্ছে আপনার খরচ কমানো যে কৌশলটা আছে, কিভাবে আপনি খরচটা কমাতে পারেন। আমি যদি দেখাই যে যেগুলো আপনি অপ্রয়োজনীয় খরচ আছে, আগেই বলেছি যে আপনি একটা লিস্ট করে ফেলবেন এই জিনিসটা আসলে দরকার আছে কিনা। যে আপনি এখন ট্রেন্ডিং কি iPhone 17 বেরিয়েছে, আপনার একটা ক্রেডিট কার্ডও আছে আলহামদুলিল্লাহ। সো ক্রেডিট কার্ড থাকলে কি হয়, সাধারণত হাতে চুলকায় যে টাকা তো এখন দিতে হচ্ছে না, পরে দিব, 1 মাস পরে থেকে কাটবে আমার। তাও আমার কত ধরে নিলাম 1,80,000, 2 লাখ, 1,80,000 ধরে নিলাম। যদি 36 মাসে দেই তাহলে এই সর্বোচ্চ 5-6 হাজার, এর চেয়ে বেশি তো দিতে হচ্ছে না প্রতি মাসে, কিনেই ফেললেন একটা। এগুলো হচ্ছে অপ্রয়োজনীয় খরচ, যেটা আপনি না করলেও পারতেন। এবং এটা কিন্তু আপনার একটা দায়, যে আপনার টাকা নাই, আপনি ক্রেডিট কার্ড দিয়ে কিন্তু এটা কিনছেন, আপনার দায় প্রতি মাসে এটার উপর একটা আপনার দিতেই থাকবেন। এটা কিন্তু খুবই নেগেটিভ একটা জিনিস। আপনি যখন সঞ্চয়ের মন মানসিকতা সৃষ্টি করবেন, এটা একটা খুব নেগেটিভ একটা জিনিস। খুব বেশি প্রয়োজন না হলে আপনি ক্রেডিট কার্ডে ঋণ করবেন না, এবং করলেও সেটা ইন টাইমে দেওয়ার চেষ্টা করবেন। যদি করতেই হয় তাহলে কিন্তু টাইমের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। 45 দিন একটা ওরা টাইম ফ্রেম দেয়, ওর মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। না হলে কিন্তু আপনার সুদের উপর সুদ মানে খুব কঠিন একটা জিনিস। আপনি যদি প্রপারলি ইউজ করতে না পারেন ক্রেডিট কার্ড বন্ধ করে দেন, বেস্ট। তারপরে বাইরে গিয়ে যে একটা বন্ধুবান্ধব নিয়ে হাই মানে যতটুকু আমি না আসলে, সেটা বাইরে গিয়ে কাজ করলে আপনি বিপদে পড়বেন। আপনার লিমিটটা কতটুকু আপনি দেখেন। আপনি ফ্রেন্ড সার্কেলদের সাথে টাইম স্পেন্ড করছেন, একটা স্ট্যাটাস হয়তো মেনটেন করছেন, কিন্তু এই স্ট্যাটাসটা মেনটেন করতে গিয়ে সেটা আপনার ফ্যামিলির উপর বা আপনার উপর কোনো প্রভাব ফেলছে কিনা সেটা একটু চেক করে দেখবেন। তারপর হচ্ছে যেগুলো অপ্রয়োজনীয়, আমি কী নিয়ে রাখছি, আমি দিয়ে রাখছি বাংলাদেশে যত ধরনের সাবস্ক্রিপশন আছে, খেলার সাবস্ক্রিপশন আছে, তারপরে হচ্ছে আপনার মানে অনেক ধরনের এখন অ্যাপস বেরিয়েছে যেখানে সিনেমা, সিরিয়াল, অনেক কিছু করা যায়। এগুলো আপনি জাস্ট অফ করে দেন,
কোনো দরকার নেই তো এগুলো। আপনার টিভি আছে বাসায়, টিভি দেখবেন, ওখান থেকে আপনি সব কিছু কিন্তু করতে পারেন চাইলে। বাসায় ওয়াইফাই আছে, ওয়াইফাই দিয়ে সব কিছু করা যায় এখন। অনেক সাইট আছে, ফ্রি সাইট আছে, ওখান থেকেও সব কিছু দেখতে পারবেন। এগুলো আপনার কোনো দরকার নাই যে এগুলো বন্ধ করে দিতে পারেন। নেটফ্লিক্স, এই হাবি জাবি সব কিছুই পাওয়া যায় ফ্রিতে, আপনি বন্ধ করে দেন। সস্তা যে বিকল্পটা আছে ফ্রিতে, যদি বাসায় ওয়াইফাই থাকে আপনি সব কিছুই করতে পারেন। সো বন্ধ করে দেন। আচ্ছা, এখন বলি, আপনি যে সঞ্চয়টা করছেন সেটা ট্র্যাক করবেন কীভাবে? ট্র্যাকিংটা কীভাবে করবেন একটু দেখি। ব্যাংকের অ্যাপস আছে, মোবাইল অ্যাপস আছে, সেটা দিয়ে আপনি ট্র্যাক করতে পারেন। ওখানে দেখা যায় আপনার সঞ্চয় কত হচ্ছে প্রতি মাসে। যখন বাড়বে, মনে করেন এই মাসে 5,000, তারপর মাসে 10,000, 15,000, আপনি যখন অ্যামাউন্টটা বড় দেখবেন, আপনার কিন্তু একটা মানসিক একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। আস্তে আস্তে দিন 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 যখন বাড়বে, তখন মানসিক একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে আমার মনে হয় একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে। তো এটা করতে পারেন। তারপরে লক্ষ্য, প্রতি মাসে যে একটা লক্ষ্য আছে সঞ্চয়ে, সেটা কিন্তু ফিল আপ করবেন যে আমার প্রতি মাসে 5,000 দরকার, আমি 5,000ই দিব, পারলে 500 টাকা বেশি দিব, কিন্তু কমানো যাবে না। তারপর হচ্ছে যেমন এই মাসে 200 টাকা বেশি দিলেন, বা সঞ্চয়ের জন্য 200 টাকা বেশি রাখলেন, ওই অ্যাকাউন্টে সেপারেট একটা অ্যাকাউন্ট রাখবেন ওখানে ইয়ে করার জন্য। যখন 200 টাকা বেশি রাখতে পারবেন, তখন নিজেকে নিজে একটু বলেন যে এই মাসে 200 টাকা বেশি দিচ্ছি, আগামী মাসে 300 টাকা বেশি দিব ওই অ্যাকাউন্টে। সো এটা একটা ভালো জিনিস যে সঞ্চয় বাড়ানোর জন্য। তারপরে একটা এক্সেল মেনটেন করতে পারেন, যে এটা আপনার পার্সোনাল, যে আপনি এক্সেল মেনটেন করবেন না একটা নোট খাতা মেনটেন করবেন, এগুলো কিন্তু আপনার খুব পার্সোনাল কিছু জিনিস, আপনি কীভাবে মেনটেন করতে যাচ্ছেন সেটা। সঞ্চয়ের সুবিধাটা একটু দেখি। আগেই বলেছি জরুরি পরিস্থিতি আপনার লাগবে, বড় বিনিয়োগ বা একটা বড় অ্যামাউন্ট হয়ে গেলে, 2-3 লাখ, 5 লাখ, 10 লাখ হয়ে গেলে, একটা বড় অ্যামাউন্ট হয়ে গেলে, এটা আপনি বড় একটা বিনিয়োগ করতে পারেন, যেটা আপনার রিটার্নে খুব কাজ দেয়। তারপরে ঋণ কমানো যায়, মানসিক স্যাটিসফ্যাকশনের কথা আগেই বলেছি। আমি যদি আপনাদেরকে একদম লাস্ট মোমেন্টে কথাগুলো বলি, সেটা হচ্ছে ছোটো ছোটো ধাপে আপনি স্টার্ট করতে হবে আপনাকে। টুডে অর টুমোরো আপনাকে কিন্তু স্টার্ট করতে হবে। তারপরে হচ্ছে আস্তে আস্তে সঞ্চয় করেন, ছোট অ্যামাউন্ট থেকেই করেন, সঞ্চয় শুরু করে দেন। তারপরে বাজেট ঠিক করেন, লক্ষ্য ট্র্যাক করেন। আমার মনে হয় আপনি কিছু করতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও যেন এই জিনিসটা দেখে উপকৃত হয়, এবং সাবস্ক্রাইব করে দিবেন যদি না করে থাকেন। অনেক অনেক ধন্যবাদ। যদি আরও কিছু জানার থাকে আপনাদের, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব, কমেন্ট বক্সে, ইনবক্সে, যেখানে আসেন, কোনো সমস্যা নেই। অনেক